আসসালামু আলাইকুম। আজ ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর আসিফ নজরুলের নামে চাঁদাবাজি, যা বললেন এই উপদেষ্টা। পূজা নিয়ে চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিল জামাত। অবশেষে জানা গেল জুলাই আন্দোলনে নিহতদের প্রকৃত সংখ্যা। এবার বিস্তারিত। খানিকটা বেকায়দায় পড়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার নামে অনেকে চাঁদাবাজি শুরু করেছে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনটা কেউ করলে তাদের পুলিশে দিন। শনিবার বেলা 11টায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন। এখন শুনছি এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায় করছেন, বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এ ধরনের কর্মকাণ্ড করছেন বা চেষ্টা করছেন তাদের পুলিশে দেওয়ার কথা বলে এই উপদেষ্টা বলেন, কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে তাহলে পুলিশে ধরিয়ে দিন তাকে, সেই সঙ্গে মামলা করবেন, আর মামলার কপি আমার কাছে ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন। অবশ্যই চেষ্টা করব এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সরকারের কোনো উপদেষ্টা অবৈধ কাজের প্রশ্রয় দেবে না উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এসব কাজ যারা করছেন বা চেষ্টা করছেন তাদের আমি কঠোর হুঁশিয়ারি দিচ্ছি। বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো রকম অন্যায় করবেন না, আমাদের কারো নাম ব্যবহার করবেন না, আমাদের নামে চাঁদাবাজি ও অবৈধ সুবিধা আদায় কিংবা কোনো ধরনের হুমকি দেয়া থেকে বিরত থাকবেন। এমন কোনো বিষয়ে জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এই আইন উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামী লীগ আগামী 3টি নির্বাচন করতে পারবে না। যেহেতু তারা গত 3টি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি, সেহেতু আওয়ামী লীগকে আগামী 3টি নির্বাচন করতে দেয়া হবে না। যারা নিয়ে আসার কথা বলছে তারা আওয়ামী লীগের দোসর। এই চক্রান্ত মেনে নেওয়া হবে না। রাজধানীর সেগুনবাগিচার এক রেস্টুরেন্টে জিয়া সাংস্কৃতিক সংগঠনের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এক শ্রেণীর সাংবাদিক ও বুদ্ধিজীবীরা বলছে এ ছাত্র জনতার আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা ও অবদান নেই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদের আন্দোলন ছিল মাত্র ৩৬ দিনের, কিন্তু বিএনপির আন্দোলন 17.5 বছরের। আমাদের হাজার হাজার নেতাকর্মী বিগত সরকারের নির্যাতনে নিহত হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। জিসাসের কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনার ইভার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এ সময় তিনি বলেন, শুধু শিবির ও ছাত্রদল নয়, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনে বিএনপি অফিসিয়ালি ছিল না, কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ যুবলীগ ছাড়া সবাই এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই আন্দোলনে একক কারো ক্রেডিট নেই। চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিল নাটোর জেলা জামাত। ওই জেলার আমির ডক্টর মীর নুরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের পরাজিত শক্তি ও ফ্যাসিস্ট সরকারের দোসররা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে কোনো নীল নকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না। তাই প্রতিটি মণ্ডপে মণ্ডপে পূজা মণ্ডপের কমিটির সাথে সমন্বয় করে মন্দির পাহারা দেবে জামায়াতের কর্মীরা। শনিবার বড়াইগ্রাম উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর চাইলে অনেক কিছুই করা সম্ভব ছিল। গত 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার এবং ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াত, কিন্তু জামায়াত সেটা না করে উল্টো মানুষের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির গির্জা এবং জনরোষ মোকাবেলায় থানায় রাত দিন পাহারা দিয়েছে। জামায়াত মানুষের কল্যাণে কাজ করে, এটা বাংলাদেশের মানুষ ইতোমধ্যে বুঝে গেছে। আমরা আহ্বান করব, আপনাদের সকলের সহযোগিতা পেলে জামায়াত মানুষের কল্যাণে কাজের ধারা অব্যাহত রাখতে পারবে। উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি ও নাটোর 4 আসনের এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম।
সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার শঙ্ক ডমিনিক গমেজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বড়াইগ্রাম শাখার সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, সম্পাদ জয়ন্ত কুমার প্রমুখ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন। এতে তিনি বাংলাদেশের পরিস্থিতি সহ বিশ্ব সংকট নিয়ে কথা বলেন। একই দিন জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ডক্টর ইউনূসের ভাষণের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করা হয়। ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিককে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রশ্নটি করেন। মুশফিকুল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তিনি ভাষণে বাংলাদেশের জটিল পরিস্থিতি, পৃথিবীর বিভিন্ন জায়গার চলমান যুদ্ধ, গাজা ও ইউক্রেনের মানবিক সংকটের কথা উল্লেখ করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে জাতিসংঘের অংশীদার হিসেবে অবদান রেখে চলেছেন। তার আজকের এই ভাষণকে কিভাবে দেখছেন? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইউনূস এবং জাতিসংঘ মহাসচিবের মধ্যকার বৈঠক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? জবাবে ডুজারিক বলেন, এ বিষয়ে আমাদের প্রেস বিজ্ঞপ্তিটি দেখার অনুরোধ রইল। অধিবেশনে দেয়া প্রতিটি ভাষণ নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। কোনো দেশ যখন তাদের সবচেয়ে সম্মানিত প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায় তা আমাদের অবশ্যই সন্তুষ্ট করে। এদিকে নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে অ্যান্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে। গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, যেসব শিক্ষক নিজের হীন ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এত রক্ত আর জীবনের বিনিময়ে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সেসব শিক্ষকের শ্রেণীকক্ষে ফেরার কোনো যৌক্তিকতা নেই। শনিবার তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। সমন্বয়ক কাদেরের করা ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। যেসব শিক্ষক নিজের হীন ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এত রক্ত আর জীবনের বিনিময়ে পাওয়া ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সেসব শিক্ষকের শ্রেণীকক্ষে ফেরার কোনো যৌক্তিকতা নাই। আমরা আর একদিনও আপনাদের ক্লাসরুমে দেখতে চাই না। যে কোনো প্রশাসনিক দায়িত্ব থেকেও আপনাদের সরে দাঁড়াতে হবে। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা যদি সফল না হতো তাহলে আপনারা কতটা তাণ্ডবলীলা চালাতেন সেটা ভাবতে গেলেই শিউরে উঠি এবং আগামীতেও সামান্য সুযোগ পেলে আপনারা যে ছাত্রদের পিঠে ছুরি বসাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না সেটা হলফ করে বলতে পারি। আরেকটা বিষয়, যারা বিগত সময়ে বিভিন্ন অনৈতিক এবং বেআইনি কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক যথাযথ ফয়সালা না আসা পর্যন্ত তারা একাডেমিক অঙ্গনে আসতে পারবেন না। নতুন ক্ষমতার হ্যাডাম দেখিয়ে লাভ নাই, বুমেরাং হবে। এক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট। সর্বশেষ একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, ছাত্র সমাজ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য জীবন দিয়েছে। এত কিছুর পরেও আপনাদের শিক্ষকদের পারস্পরিক দ্বন্দ্ব আর দলাদলির জের ধরে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্ট হবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শিগগিরই নিজেদের অভ্যন্তরীণ সংকট নিরসন করে ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে যথাযথ পদক্ষেপ নেবে। আপনাদের জন্য আমরা আর ক্ষতিগ্রস্ত হতে পারবো না। সর্বোপরি শহীদরা যে স্বপ্ন পূরণ করতে গিয়ে জীবন দিয়ে গেছে সেটা কোনোভাবেই বৃথা যেতে দিব না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ১,৫৮১ জন নিহতের প্রাথমিক তালিকা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত স্বাস্থ্য উপকমিটি। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ প্রচেষ্টায় সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ব্যক্তিদের এই প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়েছে।
এতে জানানো হয়েছে তাদের প্রাথমিক তালিকায় মোট 1581 জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। তালিকা প্রণয়নের কাজে আমাদের সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই সহ অন্যান্য বেশ কয়েকটি সংস্থা। পাশাপাশি বিভিন্ন স্থানীয় পর্যায়ের ব্যক্তিরাও তথ্য প্রদান করে তাদের সহযোগিতা করেছেন, যা এই তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, আমাদের প্রাথমিক তালিকাটির তথ্য যাচাই বাছাই করার জন্য প্রতিটি জেলায় জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে গঠিত কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। এই কমিটি তথ্য যাচাই বাছাই করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তালিকা প্রদান করবে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বিষয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এখন যারা দায়িত্বে আছেন তারা এদেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে ঐকমত্যের ভিত্তিতে তাদের ওপর দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। কিন্তু তার আগে যদি কোনো ভুল করেন আমরা তা ধরিয়ে দেব, সংশোধন করে দেব। তিনি বলেন, কিছু বিষয়ে এরকম আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদের পরামর্শ দিয়েছি, এতে আমরা ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য ইতিবাচক দোয়া করা উচিত। তারা যেন জাতির প্রত্যাশা ও আবেগের বাইরে কোনো কাজ না করেন। জাতির চেতনাকে তারা যেন ধারণ করে ২৪ বিপ্লবের চেতনাকে সম্মান করেন। আমরা তাদের কাছে এইটুকু প্রত্যাশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত না। কি হয়ে যাচ্ছে এটা আপনারা সংবাদকর্মীরা সব বোঝেন, আমি সবকিছু ভেঙে বলতে চাচ্ছি না। শনিবার চুয়াডাঙ্গা শহরের হোটেল শাহিদ প্যালেসে কনফারেন্স রুমে চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। এর আগে তিনি কোরআনের আলোকে জীবনযাপন এবং মহানবীর আদর্শ প্রতিপালনে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে সবার কাছে ঐক্যের বার্তা পৌঁছে দিতে নির্দেশনা দেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য, আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য ও শান্তির প্রতীক। ভারত প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আলাদা করে ভারতের ব্যাপারে আমরা কিছু বলবো না। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়া আমাদের আরও প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা, বিশ্বের সবাই আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক সামনে এগিয়ে নেব। রাষ্ট্র সংস্কারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দিতে চান? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবিলম্বে আপনারা দেখতে পারবেন। কতটুকু সময় তারা পাবেন বা আমরা কি চিন্তা করছি, ইনশাআল্লাহ জানতে পারবেন। খুলনাতে আয়োজিত রোকন সম্মেলনে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। এই বক্তব্যের প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, এটা আমরা আগে থেকেই বলেছি, যৌক্তিক সময়ে আমরা হাটে হাঁড়ি ভেঙে দেব, দেরি করব না ইনশাআল্লাহ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমাদের অজানা বিষয়কেও আমরা বলে থাকি যে জানি। বন্ধুদের আড্ডায় অথবা গুরুত্বপূর্ণ কোনো সময়ে আমরা অবচেতন মনে বলে ফেলি যে হ্যাঁ জানি, হ্যাঁ পড়েছি, অথবা এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে। কিন্তু যখন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয় বা জিজ্ঞেস করা হয়, তখন আমরা যখন উত্তর দিতে না পারি তখন এটা প্রমাণিত হয় যে মিথ্যা বলেছি। সুতরাং যে বিষয়টি আপনি আমি জানি না সেটা স্পষ্ট করেই বলা উচিত যে জানি না। এতে বরং সম্মান আপনার বাড়বে, মর্যাদা বাড়বে। কিন্তু যখনই আপনি না জেনেও জানার ভাব নেবেন, তখন একদিন হোক বা দুদিন হোক বা কিছুদিন পরে হোক আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে। প্রিয় বন্ধুরা, আসুন এই বিষয়ে আমরা সতর্ক থাকি। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির 2 জন আঞ্চলিক কর্মকর্তা শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। খামেনিকে যেখানে সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত বলে জানিয়েছেন তারা। লিবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। তারা দাবি করেছে এই হামলায় নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপরই ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার খবর জানা গেল।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে হিজবুল্লাহ এবং অন্যান্য মিত্র গোষ্ঠীর সঙ্গে তারা যোগাযোগ রাখছে। নাসরুল্লাহর উপর হামলার জবাবে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি এখন ঠিক করা হবে। গতকাল বিকেলে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলার লক্ষ্যবস্তু করা হয় হিজবুল্লাহর সদর দপ্তরকে। হামলার সময় নাসরুল্লাহ সদর দপ্তরে ছিলেন বলে দাবি করেছে ইসরায়েল। এই হামলায় 2000 কেজির বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, আর ক্ষেপণাস্ত্র ছোড়া হয় অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান থেকে। গতকাল স্পষ্ট করে কিছু না জানালেও আজ শনিবার সকালে ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় প্রাণ হারিয়েছেন নাসরুল্লাহ। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।